টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2026 সালের নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সেট ওয়ানের প্রশ্ন এবং তার উত্তর। তোমার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকবে 40, সময় হবে তোমরা 1 ঘন্টা 15 মিনিট। তোমাদের এই ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। তাহলে আমরা চলে আসছি প্রশ্নোত্তর পর্বে। সিলেবাস দেখো, নব সৃষ্টি, আকাশে 7টি তারা এবং বাংলা শব্দভাণ্ডার, চিঠি এবং ভাবার্থ ও সারাংশ, শব্দ ও পদ, আবহমান, রাধারানী, বিশেষ্য বিশেষণ সর্বনাম এর বিস্তারিত আলোচনা, এগুলো রয়েছে সিলেবাসে। আর তোমাদের যে নাম্বার বিভাজন কেমন করে হবে দেখে নাও। গদ্য থেকে তোমাদের MCQ 1 নম্বরের থাকবে, একটা 1 নম্বর প্রশ্ন থাকবে, আর রচনামূলক প্রশ্ন 5 নম্বর থাকবে, মোট থাকবে 7 নম্বর। ঠিক একইভাবে কবিতা থেকেও 7 নম্বর, প্রবন্ধ থেকেও 7 নম্বর, চিঠি থেকেও 7 নম্বর এবং সহায়ক গ্রন্থ থেকেও 7 নম্বর থাকবে। আর ব্যাকরণ থেকে তোমার 2টো MCQ, 2টো আর 3টে 1 নম্বর প্রশ্ন থাকবে, মোট থাকবে 5 নম্বর। এইভাবে তোমাদের 40 নম্বর নাম্বার বিভাজন হবে। প্রথমে যে প্রশ্ন রয়েছে, ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো 1 গুণ 7 সমান 7। প্রথম প্রশ্ন, প্রাচীন যুগে ভাষা নয় কোনটি? দেখো, এসপেরান্তো, হিব্রু, গ্রিক নাকি আবেস্তা? উত্তর হচ্ছে হিব্রু। পরের প্রশ্ন 1.2, গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে চাঁদ, সূর্য, মেঘ নাকি গ্রাম? উত্তর হচ্ছে মেঘ। পরের প্রশ্ন, ছোট্ট একটা ফুল দুলছে? উত্তর হচ্ছে সন্ধ্যার বাতাসে। 1.4, কাল তার উত্তর দিয়েছি। কাল বলতে যে তারিখ বোঝানো হয়েছে সেটি হচ্ছে 30শে জুলাই। পরের প্রশ্ন 1.5, রাধারানী হ্রদ দেখতে গিয়েছিল কোথায়? মাহেশে। পরের প্রশ্ন 1.6, ঢ্যাঁড়স একটি দেশি শব্দ। পরের প্রশ্ন 1.7, প্রফেসর শঙ্কু আবিষ্কৃত পাখি পড়ানো যন্ত্রটির নাম হচ্ছে অর্নিথন। নেক্সট হচ্ছে, কম বেশি 15টি শব্দে নিচের প্রশ্নের উত্তর দাও। 1 গুণ 8 সমান 8। প্রথম প্রশ্ন, রাধারানী গল্পে যে নোটের কথা এসেছে তাতে কার নাম লেখা ছিল? উত্তর লিখবে রুক্মিণী কুমার রায়ের। বাংলার নীল সন্ধ্যাকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? উত্তর লিখবে কেশবতী কন্যার সঙ্গে। পরের প্রশ্ন, সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে, কে এমনটি করে থাকে? উত্তর লিখবে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আবহমান কবিতা থেকে গৃহীত অংশটিতে গ্রাম বাংলার সৌন্দর্যে মুগ্ধ হয়ে ওঠা শহরবাসী বাঙালির কথা এখানে বলা হয়েছে, অর্থাৎ তারা এই এমনটি করে থাকেন। নেক্সট, মিস মুলারের সম্পূর্ণ নাম কি? উত্তর লিখবে মিস হেনরিয়েটা মুলার। পরের প্রশ্ন, হিন্দি ভাষা সাহিত্যের বঙ্কিম কাকে বলা হয়? উত্তর লিখবে প্রেমচন্দ্রকে হিন্দি ভাষা সাহিত্যের বঙ্কিম বলা হয়। নেক্সট, অতি দ্রুত চলো, দ্রুত কোন ধরনের বিশেষণ? উত্তর লিখবে ক্রিয়া বিশেষণ। 2.7, সকলেই কবি নয়, কেউ কেউ কবি, এটি কি ধরনের সর্বনাম পদ? উত্তর লিখবে অনির্দেশক সর্বনাম। আরকাশের আসল নাম কি? উত্তর লিখবে ডেমিঙ্গো বার্তেলেমে সারমিয়েতো। পরের প্রশ্ন, কম বেশি 150টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। 5 গুণ 1 সমান 5। প্রথম প্রশ্ন চলে যাব, নেভে না তার যন্ত্রণা যে দুঃখ হয় না বাসি, কার কোন যন্ত্রণার কথা উদ্ধৃতাংশে ব্যক্ত হয়েছে? তার দুঃখ বাসি না হওয়ার কারণ কি? উত্তর লিখবে উদ্ধৃত পংক্তিটিতে মাতৃভূমি থেকে তার সন্তানের বিচ্ছেদজনিত বেদনা বা যন্ত্রণার কথা বলা হয়েছে। আজন্ম চেনা প্রকৃতির অঙ্গন থেকে বিচ্যুতি বা নির্বাসনের বেদনা অন্তহীন, তাই যন্ত্রণা নেবে না। আর বাসি না হওয়ার কারণ, যেটা বাহি শব্দটির অর্থ হচ্ছে টাটকা নয়, অর্থাৎ আজকের নয়। কবি দুঃখ হয় না বাসি কথাটির মধ্যে দিয়ে বলতে চেয়েছেন মাতৃভূমি থেকে বিচ্ছেদজনিত বেদনা যেমন উভয়ের মনেই সজীব থাকে, ঠিক অনুরূপভাবে জন্মভূমি ছাড়াই বেদনাও সর্বদা মানসপটে সজীব হয়ে থাকে। পরের প্রশ্ন 3.2, বাংলার নীল সন্ধ্যা কেশবতী কন্যা যেন এসেছে আকাশে, বাংলার নীল সন্ধ্যার বর্ণনায় কেশবতী কন্যার উপস্থিতি কতটা তাৎপর্যপূর্ণ? উত্তর লিখবে কবি জীবনানন্দের আকাশের 7টি তারা কবিতায় গ্রাম বাংলার বুকে ঘনায়মান নীল সন্ধ্যা
প্রকৃতিগতভাবে শান্ত ও অনুগত। কবি জীবনানন্দ দাশ তার আকাশে সাতটি তারা কবিতায় কেশবতী কন্যা বলতে সন্ধ্যার ঘনায়মান অন্ধকারকে বুঝিয়েছেন। কেশবতী কন্যা কথাটি উচ্চারণের সঙ্গে সঙ্গে চোখের সামনে ভেসে ওঠে আলুলায়িত কেশদাহ বিশিষ্ট এক রূপসী কিশোরীর ছবি। তার ঘন কালো চুলের আচ্ছন্নতা সমস্ত দৃশ্যপট আড়াল করে। সেই কিশোরীর গাঢ় কালো চুলের মতো লাবণ্যময় আধার বন্য প্রকৃতির সর্বত্র সঞ্চারমান। সান্ধ্য অন্ধকারের নরম সজীব পেলবতা একমাত্র চুলের সঙ্গে তুলনীয় বলে কবি এমন মন্তব্য করেছেন। ঘন কালো চুলের মতো ঘনিয়ে আসা এই সন্ধ্যার তরল অথচ সর্বগ্রাসী পদসঞ্চার অমোঘ ও সর্বত্রগামী। দিগন্ত জুড়ে অন্ধকারের এই নেমে আসাকে বোঝাতে কবি আমার শব্দটি দুবার ব্যবহার করেছেন। আমার চোখের পরে বলেও আবার তিনি বললেন আমার মুখের পরে, অর্থাৎ তার সমস্ত শরীরে অন্ধকার নামছে। অন্ধকারের এই চরাচর জোড়া ব্যাপ্তি বোঝাতেই কবি শব্দটিকে দুবার ব্যবহার করেছেন। কবির মতে সন্ধ্যার এই আধারময় স্পর্শ যেন এই চুলের স্নেহচুম্বন ও স্নিগ্ধ গন্ধরূপে যেন কবির মুখের ওপরে, চোখের ওপরে এবং বঙ্গ প্রকৃতির হিজল কাঁঠাল জামের উপরে অবিরত ঝরে পড়ে। এবার দেখো পরবর্তী যে প্রশ্ন, 4 দাগের প্রশ্ন। কম বেশি 150টি শব্দে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 2 সমান 10। প্রথম প্রশ্ন দেখো, ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না। নব নব সৃষ্টি রচনা অবলম্বনে এই উক্তির সত্যতা বিচার করো। শুরু করবে এভাবে, প্রাবন্ধিক সৈয়দ মুস্তফা আলী তার নব নব সৃষ্টি রচনাংশ থেকে গৃহীত উদ্যাংশে বাঙালি জাতির চারিত্র গুণ ফুটিয়ে তুলতে হিন্দু ও ইসলাম ধর্মের কথা বলেছেন। তো দেখো তারপরে এর উত্তরটা এভাবে লিখবে, আমি আর পড়লাম না, পড়লে ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। বাঙালির জাতীয় চরিত্র থেকে শুরু করবে এবং শেষ করবে ঐক্য এক ঐতিহাসিক সত্য। ঠিক আছে, অদূর অব্দি শেষ করবে। এবার দেখো চলে আসছি নেক্সট প্রশ্ন, 4.2। তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে, কাদের সম্পর্কে এই উক্তি? পাঠ্যাংশে তাদের দারিদ্র অথচ নির্লোভ মানসিকতার পরিচয় কিভাবে ধরা পড়েছে তার নিজের ভাষায় আলোচনা করো। দেখো এর উত্তরটা ওখানে ডিসপ্লে হচ্ছে, তোমরা একবার দেখে নাও। পড়ছি না। এটা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাধারানী উপন্যাসের অন্তর্গত প্রথম পরিচ্ছেদ থেকে গৃহীত। ঠিক আছে, আমি একটু ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। ঠিক আছে, এই উত্তরটা দেখো এখানে লেখা আছে, ভালোভাবে এইটা লিখলেই কিন্তু হয়ে যাবে। তোমরা ভিডিওটা পজ করে সকলে সুন্দর করে খাতায় নোট করে নাও। আশা করি তোমরা সকলে নোট করে নিয়েছো ভিডিওটা পজ করে। আমি চলে আসছি তাহলে পরবর্তী প্রশ্নে। 4.3। তুমি ঠিক সেই রূপ নারী যাকে আজ প্রয়োজন। কোন নারীর কথা বলা হয়েছে, তাকে আজ প্রয়োজন কেন? দেখো এর উত্তরটাও আমি এখানে ডিসপ্লে করে দিচ্ছি। যেমন করে এই উত্তরটা লেখা আছে ঠিক এইভাবে লিখলেই এর উত্তরটা দেওয়া হয়ে যাবে। আশা করি তোমরা ভিডিওটা পজ করে সকলে খাতায় টুকে নিয়েছো। চলে যাবো পরবর্তী প্রশ্ন। 5 দাগের প্রশ্ন, কম বেশি 150টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 1 সমান 5। প্রথম প্রশ্ন কি আছে, শয়তান পাখি কিন্তু কি অসামান্য তার বুদ্ধি। বক্তাকে কোন পাখিটিকে সে কেন শয়তান বলেছেন? তো দেখো প্রথম পার্টের উত্তরটা দেখো ডিসপ্লে হচ্ছে। প্রথম পার্টের উত্তর এখান থেকে এতটা। তারপরে দেখো পাখিটির বুদ্ধিমত্তার যে পরিচয় কভার্স গল্পে পাওয়া যায় তা বিবৃত করো। এর উত্তরটা দেখো এখান থেকে শুরু করবে, এতটা অবধি লিখবে। ঠিক আছে, পাখিটির বুদ্ধিমত্তার পরিচয় গল্পে যে পাওয়া গেছে সেটা এখানে লেখানো হয়েছে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে যাবে। এবার দেখো পরবর্তী যে প্রশ্ন রয়েছে 5.2, কভার্সের প্রতি শঙ্কুর যে ভালোবাসা ফুটে রয়েছে তা আলোচনা করো। তো এখানে দেখো প্রথম পয়েন্টে ভূমিকা দিয়ে যা লেখানো হচ্ছে সেটা লিখবে। নেক্সট পয়েন্ট দিবে কভার্সের প্রতি ভালোবাসা, দেখো সেটাও লেখানো হয়েছে এখানে। এবং সবশেষে লিখবে কভার্স উদ্ধার, দিয়ে কভার্স উদ্ধারের ক্ষেত্রে এই উত্তর এটা লিখলেই হয়ে যাবে। ঠিক আছে, তো এই প্রশ্নের উত্তরটা এইটুকু লিখলেই হয়ে যাবে। তোমরা ভিডিওটা পজ করে লিখে নিও। আমি চলে যাবো পরবর্তী প্রশ্নে। প্রদত্ত রচনার 1/3 শব্দের মধ্যে সারাংশ লেখো। দেখো তোমাদের এই যে এখানে যে প্রশ্নটা আছে এই প্রশ্নের সারাংশ লিখতে হবে। দেখো এই যে হচ্ছে তোমাদের প্রশ্ন, আমরা পরের উপকার করিব মনে করিলেই উপকার করিতে পারি না। এই প্রশ্নের সারাংশটা দেখো, এর উত্তরটা নিচে এখানে লেখা হয়েছে। এর উত্তর যেটা হবে সেটা আমি বলে দিচ্ছি। দেখো, মানুষের উপকার করতে গেলে দানের অহংকার ত্যাগ করে তার সমান হতে হবে। নিজেকে বড় করে তোলার চেষ্টা করলে অন্যের উপকার তো হয়ই না, নিজের পক্ষে তা যথাযথ হয় না। মানুষকে তার উপযুক্ত মর্যাদা দিয়েই হিত সাধন করতে হবে। হ্যাঁ, এর সারাংশ হচ্ছে এটা। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো।
এবার চলে আসবো পরবর্তী যেটা আছে, 1/3 শব্দের মধ্যে ভাবার্থ লেখো। দেখো এই যে কবিতাটা আছে এর ভাবার্থ এখানে তোমাদের লিখতে হচ্ছে। উত্তর ভাবার্থ কি লিখবে? শ্রমজীবী মানুষের নিরলস শ্রমের মধ্য দিয়েই সভ্যতা এগিয়ে চলেছে, তাই তথাকথিত কাব্য বিলাসীদের মতো বিশ্বের সৌন্দর্য সুধা পান করে কবি দিনানিপাত করতে চান না, নিজেকে তিনি এই শ্রমজীবী মানুষদেরই একজন বলে মনে করেছেন। ঠিক আছে, এইটা গেল তোমার ভাবার্থ। তো এই গেল তোমাদের নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে, আর এর পরবর্তীতে তোমরা কোন সাবজেক্টের প্রশ্ন উত্তর চাও সেটা কিন্তু কমেন্ট লিখে অবশ্যই জানাবে। তো তোমাদের এর আগে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে আমি সমস্ত বিষয়ের প্রশ্ন উত্তর করিয়েছিলাম, ঠিক একইভাবে তোমাদের এবারেও কিন্তু সমস্ত বিষয়ের প্রশ্ন উত্তর আমি করাবো। এছাড়াও তোমাদের চ্যাপ্টার ওয়াইজ আমি বিভিন্ন সাবজেক্টের প্রশ্ন উত্তর নিয়ে আসবো, সেগুলো দেখার জন্য তোমাদের সকলকে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। আর তোমরা রাইমার্টিনের কোন বিদ্যালয়ের প্রশ্ন উত্তর চাও সেটা কিন্তু কমেন্টে লিখে জানাবে। কমেন্টে তোমাদের বিদ্যালয়ের নাম এবং কে কোন জায়গা থেকে দেখছো সেটা কিন্তু লিখতে ভুলবে না। তো তোমরা সকলে মন দিয়ে ভালো করে পড়াশোনা করো, তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।